This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাব্বিশের আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। ছাব্বিশের আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। 26-এর আগে বড় মাছ ধরা প্র্যাকটিস করতে বসেছেন দিলীপ ঘোষ। ছিপ ফেলে মাছ ধরাটা ঘোষবাবুর নেশা, জানেন তো, আগেও অনেকবার ছবি দেখিয়েছি। আজ কোথায় গিয়েছিলেন? পান্ডুয়ার তিন্নায় বিজেপির হুগলি জেলা সভাপতি তুষার মজুমদারের বাড়িতে। সেখানেই মাছ ধরতে বসে পড়েন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি। নারকেল, পচানি, একাঙ্গি, একটা মশলা হয় জানেন তো, একাঙ্গি ঘোরবজ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, দারুণ খায় মাছে, একটু ভেজে নিতে হয়। খোল ভাজা, মেতা দিয়ে জমিয়ে চার করা হয়েছিল। পিঁপড়ের ডিম, পাউরুটির টোপ, ঘি বাটারে ডুবিয়ে হুইল ছিপে মাছ ধরতে বসে পড়লেন ঘোষমশাই। কিন্তু মাছ আর কিছুতেই ঠোকরায় না। চার ফেলা হয়, আরও পাশের জায়গাতে চার ফেলা হয়, মোট 4 জায়গায় করা হয়েছিল। পাশের পুকুরেও চার তৈরি করা হয়েছিল। চার মানে হচ্ছে, আপনারা যারা মাছ ধরেন জানেনই, ঠিক একটা এরিয়ার মধ্যে লক্ষণ রেখা থাকবে, সেখানে মাছ একেবারে বনবন করবে। কাঁকড়া ঢুকে গেলে কিন্তু প্রবলেম আবার। কিন্তু ঘন্টা দুয়েক যদি ছিপ ফেলে দিলীপবাবু বসেই থাকলেন, কি উঠলো জানেন? একটা পুঁটি। নিজেই লজ্জায় পড়ে গেলেন ঘোষবাবু। এখানে এই যে জলা এখানে আছে না, বালি খাদান, বিশাল গভীর গভীর বড় মাছ আছে বলে, তার জন্য আলাদা টেকনিক লাগাতে হয়। আমরা সে পুঁটি থেকে আরম্ভ করে রূপচাঁদ সব মাছই ধরলাম, ধরলেই ধরা পড়লো। রেজ্জাক মোল্লার কথাটা মনে পড়ে গেল। রেজ্জাক সাহেব হেলে ধরতে পারে না, গেছে কেউটে ধরতে। বড় বড় মাছ যেখানে আছে, সেখানে 26-এর আগে বড় মাছ ধরার প্র্যাকটিসে গিয়ে ঘোষমশাই ঘন্টা দুয়েকের চেষ্টা চরিত্র করে বড়শিতে গেঁথেছেন স্রেফ একটি পুঁটি, একটাই মাত্র পুঁটি মাছ। তারপর খেলা কিন্তু এখানে শেষ হয়নি। দলের এক কর্মীর ছিপে একটা রূপচাঁদা মাছ আটকে গিয়েছিল। কিন্তু কি কাণ্ড, মুখে নয়, সেই ছিপটা গেঁথেছে কোথায় জানেন? মাছের পাখনায়। দিলীপবাবু সেটাই তুলেছেন। যাও, খালি তো হয়নি। এখন মাছ গায়ে লেগেছে। দাদা একটু এদিকে, দাদা একটু এদিকে, এদিকে 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 দাদা, এদিকে মাছটা দাদা, এদিকে। তোকে লাল বাবা, ও গায়ে লেগেছে, মুখে লাগেনি। 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। 26-এর আগে কি আরো কি বড় কিছু উঠবে? বড় মাছই ধরো প্র্যাকটিস চলছে। দিলীপ ঘোষকে খোঁচা মারছেন তৃণমূলের হুগলি জেলা সম্পাদক অসিত চট্টোপাধ্যায়। বিজেপি ঠিক মতো চার করতে পারছে না। বিজেপির জালে কোনো মাছই আর ধরা পড়ছে না, বরঞ্চ যারা আছে তারাই জাল ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে। গতকালই বিজেপির একটি বড় মাছ বিধায়ক জাল ছিঁড়ে বেরিয়ে গেলেন। ঠিক আছে, নির্বাচন এলে একটু লাফালাফি করে এই পুকুরের মাছ ওই পুকুরে চলে যায়, এটা শুরু হয়েছে। গতকালই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার এমএলএ তাপসী মণ্ডল। হলদিয়া মানে পূর্ব মেদিনীপুর, শুভেন্দু অধিকারীর নিজের জেলা, তার খাস তালুক। তাপসী জাল কেটে বেরিয়ে যাওয়ার পর রেগে আগুন বিরোধী দলনেতা। এটা তো বিরাট ধাক্কা একটা ওনার। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল, সেটা আপনি টের পেলেন না? আমি 1 মাস আগে জানি আমার ঘর গোছানো আছে। তারা দেখলেন যে আর বিজেপিতে থাকা আর্থিকভাবে লাভজনক নয়, তাই চলে গেছে। 2021-এ আমরা দেখেছি অনেকে চার্টার্ড ফ্লাইটে তৃণমূল থেকে বিজেপিতে গেছিল, আর তারা আবার পরবর্তীকালে বলেছে একটা অটো পাঠাও, আমরা আগে তৃণমূলে ফিরতে পারলে বাঁচি। 2021-এ যে মুড়িমুড়কির মতো নেওয়া, সেটা কি আপনাদের ভোটে পাবলিক বলে? আমি বলছি না, পাবলিক বলে। পাবলিক যে ঠিক প্রমাণ হয়েছে তো। মুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত, প্রবীর ঘোষাল,
প্রমাণ হয়েছে তো। বিশ্বজিৎ দাস জনগণ ঠিক বলেছিলেন, সেটা মেনেই চলা উচিত পার্টিকে, কিন্তু ডিসিশন মেকার আমি নই। এর তো অনেক বড় বিশ্লেষণের জায়গা আছে, কে নেওয়া হয়েছিল, কি কারণে হয়েছিল, আমরা কি করছি, সবটা বিশ্লেষণের ব্যাপার আছে। আমাদের একে নিয়ে লাভ হলো না লস হলো। জোর সা ঝটকা ধীরে সে লাগে। টিএমসিতে লোক যাচ্ছে, তারা কি ভুল করছে নাকি? পার্টিতে নতুন লোক না এলে, অন্য পার্টিতে লোক না এলে পার্টি বাড়বে কী করে, জিতবে কী করে? পুরো টিএমসির পার্টি এভাবেই তৈরি হচ্ছে, কুড়িয়ে বাড়িয়ে নিয়ে আসে। তো আমরাও যখন জেতার পরিবেশ তৈরি করেছিলাম, বহু মানুষ এসেছেন, তাদেরকে আমরা গ্রহণ করেছি। আমি শুভেন্দু অধিকারী আমরা মাঠে নেবে পলিটিক্সটা করি। এই ধরনের পলিটিক্স করা আর মুকুল রায় ধরনের পলিটিক্স করার মধ্যে অনেক তফাৎ। আমার মনে হয় তৃণমূলের নেতাদের আর বেশি করে নিয়ে আমাদের কোনো লাভ নেই, কারণ ওরা সবই গেঞ্জি জাঙ্গিয়া সর্বস্ব। জননেতা ওদের মধ্যে কেউ নেই। জননেতা শুভেন্দুবাবু ছিলেন, তিনি এখন এখানে আছেন। এই ধরনের মানুষরা এতটাই নির্লজ্জ যে বিধানসভার অভ্যন্তরে এসে নিজের পিতৃ পরিচয় দিতে তাদের পক্ষে অসুবিধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, আমিও মনে করি ভুল ছিল, মানুষের কাছে ভুল বার্তা যায়। মানুষ ভাবে তাহলে আমি চোরকে বদলাতে চেয়ে তোর একটা চোরের দল কি আনছি। দল বদল করে যাওয়ার যদি কোনো যে তালিকাটা আছে, তার মধ্যে তো বিরোধী দলনেতা নিজেও তার মধ্যে পড়েছেন। আবার শুভেন্দুবাবুর বিরোধী গোষ্ঠী যারা আছে, তারা তো এই তালিকাটাতে শুভেন্দুবাবুর নাম ইনক্লুড করেই বলছে ওনাকে নিয়েও ভুল হয়েছিল। যদি দিলীপ ঘোষ বলছে, বলে দেবেন ওনাকে নেওয়াও ভুল হয়েছে। সুকান্ত মজুমদার বলবে ওনাকে নেওয়াও ভুল হয়েছে। দলের মধ্যে থেকে তো, ওদের দলের মধ্যে থেকেই এগুলো আসছে। তো মুকুল রায় এখন অসুস্থ, আপনারা অনেকেই জানেন হয়তো। প্রত্যক্ষ রাজনীতি থেকে তিনি অনেক দূরে, কিন্তু কদিন আগেই তাকে গদ্দার বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুভেন্দু অধিকারী বললেন মুকুলবাবুকে বিজেপিতে নেওয়া ভুল হয়েছিল। শুভেন্দুও তৃণমূল থেকে বিজেপিতে গেছেন, ঠিক যেমন গেছেন সজল ঘোষ। সিপিএম থেকে বিজেপিতে গেছেন বিজেপির শঙ্কর ঘোষও। হলদিয়ার তাপসী মণ্ডলকে সিপিএম থেকে বিজেপিতে কে এনেছিলেন? শুভেন্দুবাবু নিজেই। কিন্তু এখন তারা পরস্পরের চোখের বালি। ওকে হারাবো, মুকুটমণিকে হারিয়েছি, বিশ্বজিৎ দাসকে হারিয়েছি, কৃষ্ণ কল্যাণীকে হারিয়েছি, ওকে 50,000 ভোটে হারাবো। ও জায়গা আমার জায়গা। নেতৃত্ব যদি দেয় পূর্ব মেদিনীপুরে শুভেন্দুবাবু, তো দায় তো শুভেন্দুবাবুরই বটে। 2019 তাপসী মণ্ডল সিপিএমে, আমি দিব্যেন্দু অধিকারীকে হলদিয়া থেকে 70,000 লিড দিয়েছিলাম। হলদিয়াতে শুভেন্দুবাবু যখন তৃণমূলের একদম মধ্যগগনে ছিল, তৃণমূলের নেতা ছিলেন, তখনও হলদিয়াতে শুভেন্দুবাবু জিততে পারেননি। আমার জায়গা ওটা। 26-এর আগে কি এটা বাড়া? আমি ওকে কাউন্সিলরে হারিয়েছিলাম, আবার হারাবো ওকে। আমি কাউন্সিলরে হারিয়েছি 17 সালে। শুভেন্দুবাবু হলদিয়ার মানুষকে চেনেন না, হলদিয়ার মানুষ মন বোঝে না, হলদিয়ার মানুষের মন পড়েন না। এবার হারাবো, তৃণমূলের লোকরাই হারিয়ে দিবে। কোনো দল আমাদের বিজেপিকে কিছু করতে হবে না, হলদিয়ার যে কটা তৃণমূলের লোক আছে ওরাই হারিয়ে দিবে। আজ সেটা আমি বুঝে নেব। উনি এখন দেখুক কাকে টিকিট দিবেন, উনি কাকে টিকিট দিয়ে জেতান, ওনার দায়িত্বটা। জোর সা ঝটকা ধীরে সে লাগে। তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে, গোটা বিজেপির ছটফটানি থাকবে। হলদিয়ার একটা হিন্দু তৃণমূলের সঙ্গে নেই। শুভেন্দুবাবু কিন্তু ঠিক ঢুকে পড়েছেন তাঁর লাইনে, অর্থাৎ এটাই তাঁর বেঙ্গল লাইন, হিন্দু হিন্দু হিন্দু। অথচ দল বদলের সময় এই বিভাজনের রাজনীতির দিকেই আঙুল তুলেছেন শুভেন্দু দুর্গের এমএলএ তাপসী মণ্ডল। হিন্দু সরকার হবে 26-এ, হিন্দু সরকার হবে। কিভাবে হিসাব করতে হয় শুভেন্দু অধিকারী জানে। হিন্দু 39% একটা হয়েছে বলেই আমরা 2,33,27,000 ভোট, আর 5% হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে। যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। দেখুন, শুভেন্দুবাবু যে লাইন স্থির করেছেন, তিনি বিচলিত হন না, যত সমালোচনাই হোক না কেন। তিনি তার লাইনে একেবারে লাইন এবং লেংথ মেনে এগোচ্ছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির অভিযোগে বিধানসভায় মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল শুভেন্দুবাবুর নেতৃত্বাধীন বিজেপি পরিষদীয় দল, কিন্তু স্পিকার সাহেব অনুমতি দেননি। তেলে বেগুনে জ্বলে উঠেছেন শুভেন্দু। আবার বিজেপি এমপি এমএলএ দল বদলাবেন বলে ক্রমাগত আরও অনেকে তালিকায় আছেন। এই কাটা ঘায়ে, কেন কাটা ঘা বলছি, সবে তাপসীর ঘটনা ঘটেছে, নুনের ছিটে দিয়ে যাচ্ছেন
তৃণমূলের মুখপাত্র। একাধিক মূর্তি এবং মন্দির ভাঙা হয়েছে। কালকে আমরা যেটা নিয়ে রাস্তায় নেমেছিলাম, আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন শঙ্কর ঘোষ, অশোক দিন্দা, অম্বিকা রায়, তাদেরকে পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। জোর সা ঝটকা ধীরে সে লাগে, তো তার থেকে নজর ঘোরাতে এখন একটু ছটফটানি থাকবে গোটা বিজেপি। ব্যাপক বিক্ষোভের জন্য প্রস্তুত থাকুন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। আপনার আমলে 11 সাল থেকে আজ অবধি 56 জনকে দল বদল করিয়েছেন। বিজেপির বিধায়ক সংখ্যা ছিল 77, সেটা কমতে কমতে 65-তে এসছে। আগামী কমাস পরে সেটা আরো এক ধাক্কায় অনেকটা কমে যায়। বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা 70। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল, বলুন। বিজেপির অন্তত 4 জন সাংসদ তো প্রস্তুত হয়ে বসে আছেন আসার জন্য। আগামী 19 তারিখে বেলা 2টায় বিজেপি এমএলএরা বারুইপুর শহরে স্পিকারের নির্বাচন কেন্দ্রে কালো ব্যাজ পরে বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধের প্রতিবাদ হবে। এইরকম একটা আবহে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একটা অভিনব সিদ্ধান্ত নিয়েছেন। কি সেটা? তিনি জানিয়ে দিয়েছেন বিজেপি এমএলএরা রোজ কাগজপত্র ছুটছে, অর্থাৎ ওয়েলে, যেখানে স্পিকারের চেয়ার সেই দিকে লক্ষ্য করে, এবং ওয়েলে নেমে আজও এই একই কাজ তারা করেছেন, এটা স্পিকার সাহেব বলেছেন। তাই আর অধিবেশন কক্ষের ভেতরে বিজেপি এমএলএদের কোনো কাগজপত্র দেওয়া হবে না। আমাদের বিধানসভা এখনো পর্যন্ত কিন্তু পেপারলেস নয়। বহু বছর বিধানসভা কভার করেছি, বিল দেওয়া হয়, বক্তা তালিকা কে বলবেন, এগুলোতে দেওয়া হয় কাগজে। সেই কাগজগুলো আর দেওয়াই হবে না, ঘরে পাঠিয়ে দেওয়া হবে পরিষদীয় দলের ঘরে। আমি দেখলাম যেভাবে নৃশংস শব্দটা আমি বলছি, ওরা আমাদের সরকারি কাগজগুলো ছিঁড়ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল। সেই জন্য আমি বাধ্য হয়ে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল থেকে বা হেন্স আফটার কোনো সরকারি কাগজ ওদের দেওয়া হবে না। এটা তো উনি যা করছেন রিয়ারেস্ট অফ দি রিয়ারেস্ট স্পিকার। যে স্পিকার বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানে না, তার কাগজ আমাদের লাগবে না। আমরা পকেটে কাগজ নিয়ে যাব, কাগজ ছিঁড়বো আর ওই স্পিকারকে দিয়ে আসবো। প্রত্যেক দিন 1 দিস্তা করে কাগজ বিজেপি নিয়ে যাবে, ওকে দিয়ে আসবো কাগজ, ওর কাগজ লাগবে না। বুঝুন কাণ্ড, হিলারিয়াস নয়? এমএলএরা পকেটে করে কাগজ নিয়ে যাবেন বিধানসভার ভিতর, সেটা ছিঁড়ে ওড়াবেন। মনে হতেই পারে ছেলে মানুষই, কিন্তু এটাও প্রতিবাদের একটা পথ তাদের। শুভেন্দু অধিকারী তো তাই বললেন, কিন্তু স্পিকার একেবারে আগুনে ঘি ঢেলে দিয়েছেন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। একটা রাস্তার কেওড়া কি বলল, তার জবাব দেওয়ার মতন মনোবৃত্তি আমার নেই। এটা কি রাজনীতির ভাষা? এটা কি কোনো সভ্য সমাজের ভাষা? ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দুবাবু হিন্দু মুসলিম ছাড়ার বাইরে কি করবেন? উনি ক্ষমতায় আসতে পারবে তো? আগে এটা জিজ্ঞাসা করি, আসতে পারবে তো? মুখ্যমন্ত্রী ওকে ইনভাইট করেছিল বিয়ে কমিটিতে, আমরা যাই না তো ছিল, এবং সে ছবি তৃণমূলই ছেড়েছে। নওশাদের পয়সা দরকার আছে। নওশাদ এই সিদ্দিকি ফ্যামিলি, এই তোহা সিদ্দিকি হোক, নওশাদ হোক, এদের কাজ হলো শুধু পয়সা তোলা। আপনাকে নন্দীগ্রামে হারিয়েছি, ভবানীপুরে যদি দাঁড়ান ওখানেই হারাবো। আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকি দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ। আমি এতটুকুই বলবো বিরোধী দলনেতার উদ্দেশ্যে, আমার সেটিং না খুঁজতে গিয়ে আপনি আপনার দলের যারা আছে তাদেরকে একটু ভালো করে মোবিলাইজ করে রাখুন, ধরে রাখুন। ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। শুভেন্দু
অধিকারীর মতো উগ্র হিন্দুবাদকে কি করে দাবি রাখতে হয় অন্য কেউ না জানলে হুমায়ুন কবির খুব ভালো জানে। প্রয়োজনে কলকাতার বুকেই শুভেন্দু অধিকারীকে চ্যাংদুলা করে তুলে আমি বাবুঘাটের গঙ্গায় চুবাবো। আমি হুমায়ুন কবির বলছি, ওর ক্ষমতা থেকে মেদিনীপুর থেকে এসে কলকাতায় আমার সাথে লড়বে। নাম করতে পারবো না, একজন সিনিয়র কংগ্রেস ঘরানার নেতা মাঝে মাঝে বলতেন, জানিস রাজা খুব ঘনিষ্ঠ আমার, তিনি বলতেন রাজনীতির না ডিগ্রেডেশন হচ্ছে, সমস্ত ক্ষেত্রে যেমন মানের অবনমন হচ্ছে পরিষদীয় রাজনীতির ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই হচ্ছে। কোথায় এখন আর আইনসভায় সেসব ডিবেট? বাঘা বাঘা নেতারা যা সব ডিবেট করতেন, আপনারা যেতে পারেন বিধানসভায় গিয়ে লাইব্রেরিতে পড়ে দেখে আসবেন 25-30 বছর আগে কি সব ডিবেট হতো। আর এখন ডিবেটের নমুনা দেখছেন, কে কাকে চ্যাংদোলা করে ফেলবেন তা নিয়ে লড়ছেন বিরোধী দলনেতা আর এক এমএলএ। বাংলার রাজনীতিতে এখন সব সম্ভব। আরও 5% হিন্দু ভোটের জন্য যত দূর যেতে হয় তৈরি শুভেন্দু। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। বিজেপি যে ভয়ঙ্করভাবে ষড়যন্ত্রের রাজনীতিতে ঢুকে গেছে, টাকা বন্ধ বা রাষ্ট্রপতি শাসন কিভাবে করিয়ে দেওয়া যায় কিংবা সাম্প্রদায়িক বিভেদ করে দেওয়া যায়, এইটা বিজেপির মধ্যেই অনেকে নিতে পারছেন না। বিজেপির মধ্যে থেকে একটা বড় অংশ তারা বিজেপি ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। বাকি দেখতে থাকুন কি কি হতে থাকে। ধরুন আপনি কোনো একটা বিপন্নতার মধ্যে আছেন, বিপদে পড়েছেন, পুলিশ এই শব্দটা শুনলে মনের মধ্যে কেমন যেন একটা জোর পাওয়ার কথা। কিন্তু মুশকিলটা কি জানেন, পুলিশকে দেখলে ইদানিং আম জনতার মনে না রাগ, ক্ষোভ, দুঃখ বেড়েই যাচ্ছে ইদানিং। সবার কথা বলছি না, কিন্তু কিন্তু কিছু পুলিশ, এক শ্রেণীর পুলিশ কর্মী, এই যেমন মালদার মোথাবাড়ির কথা ধরুন, সেখানে ব্যাপক হাতাহাতি পাবলিকের সঙ্গে, সিভিক এবং পুলিশের, বিশেষ করে এই সিভিকের এতটাই ক্ষেপে লোকজন যে নিজেরা ভিডিও করে অভিযোগ জানাতে ব্যস্ত। পুলিশের গাড়ি, এই গাড়ির ইন্স্যুরেন্স নাই, ধোঁয়া কাগজ কিছু নাই, প্রতিদিন 2-3 বেলা করে এরা লোকের গাড়ি ধরে। সামনে গীতামার স্ট্যান্ড আর এখানে এরা গাড়ি ধরে, সিভিকগুলা এরা সব মহারাজ পুলিশ গাড়ি ধরে এখানে। নিজের গাড়ির কোনো ইন্স্যুরেন্স পেপার নাই আর লোকাল ছেলেদেরকে হয়রানি করে এরা। অভিযোগটা কি, যারা ভিডিও করছিলেন মানে সাধারণ মানুষ, তাদের ওপর নাকি একেবারে হামলে পড়ে পুলিশ, মানে মোবাইল কেড়ে নেওয়া হয়, পাল্টা চড়া হয় জনতাও। লাইভ হচ্ছে আপনার কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? তাহলে কেন পুলিশ আমাকে মারছে? দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে, কেউ গায়ে হাত দেয়নি, কেউ গায়ে হাত দেয়নি। পুলিশের অভিযোগ তারা পুলিশকে আক্রমণ করে, যদিও পাল্টা পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ তুলছে সেই এলাকার মানুষ। যখন তখন এখানে ওরা দিনে 3 বেলা গাড়ি ধরে, হ্যাঁ, সাধারণ মানুষকে হেনস্থা করে। এটা কেউ কথা দিল্লির গাড়ি, কোনো লাইসেন্স নেই, কিছু নেই, ও যেখানে সেখানে দাঁড়িয়ে মানুষ গাড়ি ধরে, এটা কি অন্যায়? আর সিভিকদের প্রচুর বাড়াবাড়ন্ত, হ্যাঁ হ্যাঁ, পয়সা দাও, যখন দেখলো কখন 100 দাও, তখন 200 দাও, হ্যাঁ, মানে গাড়ির কাগজপত্র ঠিক থাকলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা চাই, সিভিক পুলিশ সঙ্গেই থাকে, ওরা পুলিশ দূরে থাকে আর সিভিলগুলো সামনে থাকে। হ্যাঁ, টাকা চাই। সিভিক নিয়ে গাড়ি ধরবে, একটাই অফিসার আসবে, অফিসার গাড়ির ভিতরে ঢুকে থাকবে, হ্যাঁ, সিভিক টাকা তুলে। কেস না নেবেন তো টাকা দেন, 500 টাকার কেস 1000 টাকা দেন, কেসটা দিব না। আশ্চর্য ব্যাপার, অভিযোগটা কিন্তু ঘুরে ফিরে সেই এক জায়গাতেই আসে। কয়েকদিন আগেই এই মালদারি হরিশ্চন্দ্রপুর থানার 3 সিভিক ভলেন্টিয়ার দাদাগিরির ভিডিও আপনাদের আমরা দেখিয়েছিলাম, সেটা ভাইরাল হয়েছিল।
দাবি মতো টাকা না দেওয়ায় এক গাড়ি চালককে টেনে হিঁচড়ে নামিয়ে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে সেই 3 সিভিকের বিরুদ্ধে। আচ্ছা বলুন তো, এই অধিকার আছে? সিভিক পারে এটা? কোনো অপরাধ যদি না থাকে ট্রাফিক পুলিশও এটা কি করতে পারে? সিভিক তো দূরের কথা। দেখুন কি দুঃসাহস, চাপের মুখে শেষে তাদের ক্লোজ করেন জেলার পুলিশ সুপার। কিন্তু তারপর কি হলো আমরা জানতে পারিনি, এখানেই কিন্তু দায় শেষ। মুখ্যমন্ত্রীর লোকজন যেভাবে টাকা উনি যা শিক্ষা দিয়েছেন তো পুলিশ সেটাই করছে। মালদায় কদিন আগে আপনারা দেখলেন 3 জন মিলে একজন ড্রাইভারকে পিটছে, তাদের গ্রেপ্তার করলো না। তাদের যদি অ্যারেস্ট করতো তাহলে এরা সাবধান হতো, ভয় পেত। আর এরা সবাই আসলেই তৃণমূলের গুন্ডা, জামা কাপড় পাল্টে পুলিশওয়ালা গুন্ডা সেজেছে। এই ধরনের পুলিশ প্রশাসন যদি একটা পুলিশ সবাই নেব একটা অংশ যদি এই ধরনের অনৈতিক কাজের সাথে যুক্ত থাকে, মানুষ তাহলে আর কার প্রতি ভরসা রাখবে? দেখুন, এতক্ষণ আমাদের এখানকার স্থানীয় রাজনীতি, প্রশাসনের হালচাল, পুলিশ, এসব নিয়ে অনেক কথা হলো। এসব এবার ছাড়ুন, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি ঠোঁটকাটায়। এবার একটু আন্তর্জাতিক খবরের দিকে আমরা চোখে তাকাই। কিন্তু এই যে খবরটা আপনাদের দেবো, এটা কিন্তু মারাত্মক খবর। আমাদের পড়শি দেশ পাকিস্তানে একটা মারাত্মক কাণ্ড ঘটে গেছে। একটা আস্ত ট্রেন হাইজ্যাক হয়ে গেছে, যাত্রী সমেত ট্রেন অপহরণ। বিদ্রোহীদের হানা বালোচিস্তান প্রদেশে। সশস্ত্র বালোচ গোষ্ঠী, তাদের বলা হয় বালোচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA, বালোচিস্তানের কোয়েটা থেকে পেশাওয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নিয়েছে এই বিদ্রোহীরা। বিনা রক্তপাতে অবশ্য কিছুই হয়নি, ভয়ঙ্কর অবস্থায় এখনো পর্যন্ত 20 জনের বেশি পাক সেনাকর্মীকে খতম করে ফেলা হয়েছে। BLA এই কাণ্ডটা ঘটিয়েছে। পণবন্দির সংখ্যাটা কিন্তু 200-র কাছাকাছি। অবশ্য মহিলা এবং শিশুদের বিদ্রোহীরা ছেড়ে দিয়েছে। পাকিস্তানের যে আমরা মানচিত্রটা দেখি, সেই মানচিত্রটা বেশি দিন অটুট থাকবে না। এই বালুচিস্তান বা পাক অকুপাইড কাশ্মীর, এগুলো তো বহুদিন ধরেই বেরিয়ে আসার জন্য লড়াই করছে, তারই একটা অঙ্গ। এবং যেরকম ভাবে BLA তাদের ফাইটিং স্কোয়াড, তাদের সিনাই স্কোয়াডকে ব্যবহার করেছে, আর এত বড় একটা হাইজ্যাক, সম্ভবত ট্রেন হাইজ্যাকিং এ পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম ঘটনা। এটা ওরা অনেকদিন থেকে প্ল্যান করেছে। কারণ আপনি দেখুন যে ওই ট্রেনটিতে ISI এবং পাকিস্তান আর্মির সিনিয়র লোকজন ছিলেন। এলোপাথারি গুলি ছুটতে ছুটতে সশস্ত্র বালোচ বিদ্রোহীরা ট্রেনের দখল নেয় বলে তার অভিযোগ। বিস্ফোরণের খবরও পাওয়া গেছে। রেল লাইনে পাহাড় ঘেরা রেলপথে একটি টানেলের ভিতরে ট্রেনটিকে নিয়ে যাওয়া হয়েছে। মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা যাদের হচ্ছে, বুঝতে পারছেন যারা সেখানে আছেন এখন। এরই মাঝে পাক প্রশাসনকে চরম হুঁশিয়ারি দিয়ে BLA জানিয়ে দিয়েছে, অর্থাৎ বালোচ লিবারেশন আর্মি, যে পণবন্দীদের মুক্ত করার চেষ্টা করতে গিয়ে যদি পাক সেনা সেখানে আরও বড় অভিযান চালায় তাহলে তার পরিণতি হবে ভয়ঙ্কর, মারাত্মক। মেরেই ফেলা হবে সমস্ত পণবন্দীকে। সাফ হুঁশিয়ারি তাদের। पाकिस्तान की जो आर्मी थी वो बहुत टॉर्चर कर रही थी बलूचिस्तान के लोगों पर। तंग आकर ये बलूच लिबरेशन आर्मी ने अपनी एक फ्रीडम स्ट्रगल शुरू करी। अब यहाँ पर इन हॉस्टेजेस को जैसे ही बलूचिस्तान लिबरेशन आर्मी ने अपने कब्जे में रखा, ऑपरेशन शुरू हो गए। पाकिस्तान की मिलिट्री आ गई और पाकिस्तान अपने एयर ऑपरेशंस भी शुरू किए, ड्रोन ऑपरेशंस भी शुरू किए। लेकिन खबर ऐसी है कि इन ऑपरेशंस को भी पीछे हटाया जा रहा है क्योंकि बलूच आर्मी ये बहुत ज़्यादा तगड़ी हो गई है। बातचीत नहीं हो रहा है, क्या मांग रहे, क्या डिमांड है, क्या उसका एक्सचेंज ऑफ प्रिजनर करना या किस चीज़ की मांग रहे। कैजुअलिटी हो सकता है, अगर पाकिस्तान आर्मी थोड़ा से निगोशिएट करना चाहिए तो प्रिवेंट मोर सफरिंग और मोर कैजुअलिटीज। ছোটকাটা আজ এ পর্যন্তই। কাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে।